আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন। তো এখন রমজান মাস চলছে। তো রমজান মাস উপলক্ষে আমরা কিছু দাওয়াত প্রিপারেশন নিয়েছিলাম। তো চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। বাংলাদেশি সব ট্রেডিশনাল রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে কিছু প্রিপারেশন করে রেখেছিলাম, বাকি প্রিপারেশন আমি আপনাদের সাথে করব। তো এখানে আমি ছোলা নিয়েছিলাম, ছোলা আর আলু সিদ্ধ করে রেখেছিলাম। আর এখানে যে পাস্তাটা দেখছেন, এই পাস্তাটা দিয়ে আমি একটা ডেজার্ট বানাবো। বাংলাদেশে আসলে একটা ট্রেডিশনাল একটা আমাদের পিঠা আছে, যে চুটকি পিঠা বলে ওটাকে। তো এটা তো এখানে তো পাওয়া যাবে না, তারপরও আমি এই পাস্তাটা দিয়ে সেই ডেজার্টটা বানাবো। আর এখানে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি পেঁয়াজও বানাবো। আমাদের চিটাগংয়ে কিন্তু ডালের বড়াটাকে পেঁয়াজও বলে। আপনারা কোন ডিস্ট্রিক্টে কী বলে থাকেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো আমি এখানে ব্লেন্ডারে পানি ছাড়াই ডালটা আমি ব্লেন্ড করে থাকি, কিন্তু আমার ব্লেন্ডারে আসলে পানি ছাড়া ব্লেন্ড হচ্ছিল না, তাই আমি সামান্য একটু পানি অ্যাড করেছি। আপনাদের ব্লেন্ডে যদি পানি ছাড়া হয়ে থাকে তাহলে আপনারা পানি ছাড়া ব্লেন্ড করতে পারেন। তো এখানে আমার সাথে আমার ছেলে আছে আমাকে সঙ্গ দেওয়ার জন্য, যদিও ও আমার সাথে থাকা মানে আমাকে একটু ডিস্টার্ব করা। তো আমি এখানে ডালগুলো সব ব্লেন্ড করে নিয়েছি। আমি যেদিন ইফতারির দাওয়াত করেছি সেই দিনের আগের দিন আমি এগুলো প্রিপারেশন করে রেখেছি কিছু কিছু। তো আমি এখানে আগে ছোলাটা রান্না করে ফেলবো। ছোলা রান্না করা খুবই ইজি। তো আমার পদ্ধতিতে রান্না করে দেখতে পারেন, এটা কিন্তু খুবই স্বাদ হয়। তো আমি এখানে প্রথমে একটা প্যানে তেল আর পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজটা হালকা যখন একটু গোল্ডেন হয়ে আসবে, আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি এখানে হলুদ গুঁড়ি দিয়ে একটু কষিয়ে নিব, হালকা একটু পানি দিয়ে, এবং হালকা একটু মরিচের গুঁড়িও দিয়েছি, মানে লাল মরিচের গুঁড়া। আপনারা অল্প করে দিতে পারেন বা আপনাদের ইচ্ছা না দিলেও চলবে। আমি অল্প একটু দিয়েছি, এতে করে স্বাদটা একটু ভালো হয়। এরপর পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবং এখানে দিয়েছি জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। অল্প অল্প করে দিয়েছি আমি সবগুলো মশলা, এবং একটু গরম মশলাও দিয়েছি। সবগুলো মশলা দিয়ে আমি হালকা করে কষিয়ে নিব। আসলে যত বেশি কষিয়ে রান্না করা যায়, রান্নার স্বাদটা কিন্তু ততই বাড়ে। কষানো হয়ে গেলে আমি এখানে টমেটো চপ করে দিয়েছি এবং কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, ফালি ফালি করে কেটে দিয়েছি, এবং কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এতে করে আপনার টমেটোটা গলে যাবে এবং স্বাদটা বের হবে। এর মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা মশলা। এখন যে মশলাটা দিয়েছি সেটা হচ্ছে গরম মশলা। ওই সময় আমি ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়াটা দিয়েছিলাম, আর শেষের দিকে আমি গরম মশলাটা দিয়েছি। যখন টমেটোটা গলে আসবে দেখবেন এরকম গ্রেভিটা একটু থিক হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এরই মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিকেন পাউডার। চিকেন ফ্লেভার পাউডার যদি না থাকে আপনাদের কাছে, আপনারা ম্যাগি মশলা যেটা থাকে, ম্যাগি স্যুপের মশলা, ওইটাও দিতে পারেন। এরপর সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবং ছোলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। আলুটা আমি ভালো করে ম্যাশ করিনি, আপনারা চাইলে আরও ভালো করে ম্যাশ করতে পারেন বা আলুটা হালকা একটু গোটা গোটা রাখতে পারেন। তবে আমি একটু থকথকে করে রান্না করাটা পছন্দ করি, এভাবে স্বাদটা একটু বেশিই হয়। শুকনো ছোলা আমার তেমন একটা ভালো লাগে না। আপনাদের কেমন পছন্দ সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো আমার রান্না করা শেষ, আমি কিছুক্ষণের জন্য কষিয়ে এটা রান্না করে নামিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি এখন রান্না করব পিঠাটা, যেটা আমি পাস্তা দিয়ে পিঠাটা বানাবো। এটাকে আমাদের চিটাগংয়ের ভাষায় চুটকি পিঠা বলে। তো আমি এটা একটা পাস্তা দিয়ে বানাচ্ছি। এটা আমাদের এখানে কানাডায় যে পাস্তা পাওয়া যায় ছোট ছোট, এটার নামটা কি আমি আসলে জানি না, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম শুরুর দিকে।
তো এখন আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি ঘি, আর এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিব, যেমন এলাচ, দারচিনি, লং, এই তেজপাতা। কিছু গোটা মশলা দিলে এগুলোর মানে আপনার পিঠাটার স্বাদটা বাড়ে যায়। এরপর দুধের মধ্যে দুধটা আমি হালকা একটু গরম করে নিয়েছি। দুধ গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ঘি দিয়ে মিক্স করে নিয়েছি এবং গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চিনিটাও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। আমি এখানে সব কিছু কিন্তু পরিমাণ মতো দিয়েছি এবং চিনি দিয়ে কিছু ডিজায়ার্ড কনসিস্টেন্সি না আসা পর্যন্ত আমি এই ডেজার্টটা রান্না করব এবং রান্নার শেষে আমি এটা যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব এবং মেহমান আসলে তখন সার্ভ করব। আর এখন আমি একটা রেসিপি রেডি করব, সেটার জন্য আমার ম্যাশ পটেটো লাগবে। তো ম্যাশ পটেটো বানাবো আমি প্রথমে। তো আমি এখানে সেদ্ধ করা আলু নিয়েছি এবং ভালো করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে আমি বাটার দিয়ে দিলাম, এর মধ্যে দিলাম লবণ, স্বাদ মতো লবণ এবং রেড চিলি ফ্লেক্স। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ রেড চিলি ফ্লেক্স দিয়েছি। ম্যাশ পটেটোর মধ্যে চিলি ফ্লেক্সটা একটু বেশি হলে ভালো লাগে। এর মধ্যে দিয়েছি ব্ল্যাক পেপার পাউডার 1/2 টেবিল স্পুন পরিমাণ এবং দিয়েছি চিকেন পাউডার। এই রেসিপিটা কিন্তু খুবই ইজি এবং রোজার মধ্যে খাওয়ার জন্য স্বাস্থ্যকর। এটা খেলে আপনার পেটও ভরে যাবে, কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ভালো। তো সব কিছু দিয়ে, সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব। এভাবে কিন্তু জাস্ট ম্যাশ পটেটো বানাতে পারলেও মানে খুবই ভালো হয় বা খুবই সুস্বাদু হয়। তো সব কিছু দিয়ে ম্যাশ করে রাখার পর আমি এটাকে এভাবে রেখে দেব। বাকি প্রসেসটা আমি পরে করব। আর এখন আমি বেসনটা মেখে নিচ্ছি আমার বেগুনি বানানোর জন্য। তো আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিয়েছি বেসনের মধ্যে। লবণ, তারপর হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, রেড চিলি পাউডার, তারপর হালকা একটু জিরার গুঁড়ি, তার মধ্যে দিলাম আমি একটু তান্দুরি মশলাটা দিয়েছি, কারণ আমার তান্দুরি মশলাটা বেগুনের ফ্লেভারটা বাড়িয়ে দেয় এবং তান্দুরি মশলা দিলে আপনার আর আলাদা করে কালারটা ইউজ করা লাগে না, অটোমেটিক কালার চলে আসে। তো আমি এখানে পরিমাণ মতো অন্য মশলাগুলো কম দিয়ে তান্দুরি মশলাটা একটু বেশি ইউজ করি। তান্দুরি মশলা দিলে কালারটাও সুন্দর আসে, আর সবগুলো মশলা কিন্তু তান্দুরি মশলার মধ্যে দেয়া থাকে। আর যদি আপনারা তান্দুরি মশলা ইউজ না করেন তাহলে আপনারা সবগুলো মশলা অল্প অল্প করে দিয়ে দিতে পারেন পরিমাণ মতো করে। আর অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু মিক্সচারটা রেডি করতে হয়। আর আপনারা কনসিস্টেন্সি তো দেখেই নিয়েছেন যে কীরকম হয়েছিল। আর এখন আমি যেটা করছি সেটা আমি হালিমের জন্য বয়েল করা পানির মধ্যে প্যাকেটের যে হালিমটা আমরা রান্না করি ওটা অল্প অল্প করে মিক্স করেছি। আমি এখানে হালিমের জন্য মাংসটা আগে থেকে রান্না করে রেখেছিলাম আর একটু বেশি পরিমাণ রান্না করেছিলাম। এরপর আমি এখান থেকে মাংস কিছুটা উঠে রেখেছি, যে বড় হাড্ডিগুলো ছিল সেগুলোও উঠিয়ে রেখেছি এবং হালিমের জন্য যতটুকু পরিমাণ মাংস দরকার অতটুকু রেখে দিয়েছি। তাই আমি যেহেতু বেশি পরিমাণে রান্না করেছি তাই হালিমের মশলা দিয়ে রান্না করে নিই, আমি মাংসের মশলা দিয়ে রান্না করে এরপর আমার হালিমটা রান্না করার সময় আমি হালিমের মশলাটা মিক্স করে দিয়েছি। এভাবে চাইলে আপনারা কিন্তু রোজার মাসে বেশি করে মাংস রান্না করে এর মধ্য থেকে উঠিয়ে নিয়ে হালিমটা রান্না করে ফেলতে পারেন। হালিম রান্না করা কিন্তু খুবই ইজি, আর পুরো প্রসেসটা কিন্তু আপনার হালিমের প্যাকেটের মধ্যে কিন্তু দেয়া থাকে। আর আমি এর মধ্যে হালিমের মশলা দিয়েছি, এর মধ্যে টমেটো কুচি, মরিচ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবং যে মিশ্রণটা আমি মিশিয়ে রেখেছিলাম এটাকে আমি বয়েল করা পানির মধ্যে প্রায় ঘন্টাখানেক আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি এটাকে রান্না করে ফেলবো এখন মাংসের সাথে। আর হালিম রান্না করার সময় কিন্তু খুবই সাবধানতার সাথে রান্না করতে হয়। আপনি যতক্ষণ পর্যন্ত না এটা কমপ্লিটভাবে রান্না করা হয়ে যায় আপনাকে এখানে দাঁড়িয়ে থেকেই রান্না করতে হয়। তো তেলটা যখন উপরে ভেসে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আমি এটাকে হালকা একটু পাতলাভাবে রেখেছি, আপনারাও একটু পাতলা করে রান্না করবেন, এরপরে কিন্তু এটা অটোমেটিক ঘন হয়ে যায়।
তো বেশি ঘন করে ফেললে কিন্তু পরে সেটা জমে যাবে আর সেটা স্বাদটা ভালো বোঝা যাবে না, তাই হালকা একটু পাতলা রাখবেন। আর এই তো আমার হালিম রান্না করা শেষ। আর এখন আমি যেটা করছি সেটা মিট পাইয়ের জন্য আমি কিমাটা রান্না করব। আমি এখানে একটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি মিট পাইয়ের জন্য আর কিমা নিয়েছি প্রায় 1/2 কেজি পরিমাণ। এর মধ্যে আমি পেঁয়াজটা ভাজার পরে আমি কিমাটাও ভালো করে কুক করে নিব। ভালো করে কিছুক্ষণের জন্য আমি কিমা আর পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। এরপরে কিমাটা হালকা ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এবং ভালো করে রান্না করব যাতে কিমার যে ঘ্রাণটা আছে সেটা যাতে চলে যায়। এটা কিন্তু রান্না করা খুবই ইজি মিট পাইটা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে গ্রিন পিস বা মটরশুঁটি যেটাই বলে। তো মিট পাইয়ের মধ্যে কিন্তু এই মটরশুঁটিটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন রান্না করে। আর রোজার মধ্যে কিন্তু এই রেসিপিটা অবশ্যই রান্না করে দেখতে পারেন, যেহেতু এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আমরা কিন্তু একই রকম খাবার খেতে খেতে বিরক্ত হয়ে আসি, তাই এরকম একটু ডিফারেন্ট টাইপের রেসিপি কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর এর মধ্যে আমি অল্প অল্প করে সব মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি রেড চিলি পাউডার দিয়েছি, ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি, হালকা একটু জিরার গুঁড়ি, হালকা একটু ধনিয়া গুঁড়ি এবং একটু গরম মশলা দিয়েছি। আর এখানে আমি একটা বিফের কিউব দিয়ে দিয়েছি। এখানে বিফ ব্রথ কিউব বলে এটাকে। এটা আমাদের এখানে পাওয়া যায়। আপনাদের যদি পাওয়া না যায় সেটা আপনি স্কিপও করতে পারেন বা চিকেন ফ্লেভার পাউডারও দিতে পারেন বা ম্যাগি মশলার পাউডার দিতে পারেন। যে কোনো কিছু দিয়ে আপনারা কিন্তু ফ্লেভারটা আনতে পারেন, সমস্যা নেই। সব কিছু দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবং রান্না করে নিয়েছি। কিমা রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে, তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি এটা যেহেতু বেক করব, তাই আমি এখানে একটা বেকিংয়ের জন্য একটা প্যান নিয়ে নিয়েছি এবং এর মধ্যে বাটারটা একটু ব্রাশ করে দিয়েছি। এরপর আমি আলুটা লেয়ার করে দিয়েছি, ম্যাশ পটেটো দিয়েছি নিচে, তারপর দিয়েছি মাঝখানে কিমা। এরপরে আমি আবার ম্যাশ পটেটো দিয়ে পুরোটা কভার করে দিয়েছি। এটা আমি এখন এভাবে রেখে দিব। এটা যখন আমি সার্ভ করার সময় হবে তখন আমি এটার উপরে চিজ দিয়ে এটাকে বেক করে নিব। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে পেঁয়াজের জন্য আমি খামিটা করে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, যেহেতু আমি অনেকগুলো পেঁয়াজও বানাচ্ছি পেঁয়াজের খামে, তাই আমি 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন, পরিমাণ মতো বেসন দিচ্ছি, অতিরিক্ত বেসন দেব না, 2 টেবিল স্পুন পরিমাণ। যদি আপনাদের পেঁয়াজের খামিটা যদি ঘন থাকে, পাতলা না হয়, তাহলে বেসনটা না দিলেও চলবে। যেহেতু আমার বেসনের মধ্যে পেঁয়াজের মধ্যে খামির মধ্যে আমার একটু পানি দিয়ে ব্লেন্ড করেছি, তাই একটু পাতলা হওয়ার কারণে আমি বেসনটা অ্যাড করেছি। আর এখন আমি সবগুলো মশলা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে আমি ধনিয়া, জিরা গুঁড়া, গরম মশলা, রেড চিলি পাউডার, লবণ আর একটু তান্দুরি মশলাও দিচ্ছি। তান্দুরি মশলার মধ্যে কিন্তু সবগুলো মশলা দেয়া থাকে, তাই আমি তান্দুরি মশলাটা দিচ্ছি এবং কালারটাও কিন্তু দেয়া থাকে, তাই পেঁয়াজের মধ্যে আলাদা করে আর কালার দেওয়ার দরকার হয় না। আপনাদের কাছে যদি তান্দুরি মশলা না থাকে, তাহলে আপনারা সবগুলো মশলা যেভাবে দেওয়ার সেভাবে দিয়ে দিবেন, অল্প অল্প করে, পরিমাণ মতো করে। যেহেতু আমি তান্দুরি মশলা অ্যাড করেছি, তাই অন্য মশলাগুলো আমি একটু কম ইউজ করেছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ফ্রাই করার প্রসেসটা আমি ডিটেলসে আপনাদেরকে দেখাতে পারিনি, যেহেতু এটা একটা দাওয়াতের ব্লগ ছিল। সব কিছু আসলে দেখানো ডিটেলসে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর আমার যেহেতু সর্দি, তাই আমার ভয়েসটা একটু ভারী ভারী দেখাচ্ছে। আর আমি এখানে 2 পাত্রে 2টা তেলের পাত্র বসিয়ে আমি পেঁয়াজও এবং বেগুনিটা ফ্রাই করে নিয়েছিলাম। আর এখানে আমার হাজব্যান্ড ছোলাগুলো গরম করছিল। আর এই তো এটা আমার ফাইনাল লুক সকল খাবারের। আর এটা মিট পাই, দেখেন এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। আপনারা কিন্তু এই রেসিপিটা মাস্ট বি ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি।
অন্য কোনো এক সময় আপনাদের সাথে এটা আমি আবারও ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে ফ্রুট হালিম সব কিছু দিয়ে আমাদের ইফতারিটা হলো। আর সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকল রান্নাবান্না শেষে আমি আমার কিচেনটাকে ক্লিন করে নিয়েছি, যেহেতু ক্লিনিং একটা মেইন জিনিস। সব কিছু ক্লিন করা থাকলে কিন্তু আপনার একটা ভালো ফিল আসে। তো এই তো আজকের ব্লগটা আমার সাথে থাকার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।